সর্বোচ্চ ভোট দিয়ে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে নির্বাচিত করেছেন। সেই নির্বাচনের মধ্য দিয়ে আমাদের প্রিয় নেতা তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। আগামী 9 এপ্রিল তার ছেড়ে দেওয়া আসনে আমাদের আর এক নেতা জনাব রেজাউল করিম বাদশা ভাইকে ধানের শীষে আমরা নির্বাচিত করব ইনশাআল্লাহ। তো আমি বক্তব্য দিব না, আমি শুধু আপনাদেরকে ধানের শীষের কথা মনে করে দিতে চাই। আছে সারা বাংলাদেশে মার্কা আছে, ও তারেক রহমানের মার্কা আছে, ও বগুড়াবাসীর মার্কা আছে, ও বাদশা ভাইয়ের মার্কা আছে, ও রুবেল ভাইয়ের মার্কা আছে, ও সেই মার্কা। সবাই বলো, জোরসে বলো, আমরা কারা? 9 এপ্রিল সবাই বলো। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অনেক জল্পনা কল্পনা এবং অনেক আলোচনা সমালোচনার পরে একজন কূটনৈতিক দাবি করছেন যে নেতানিয়াহু আল আকসা মসজিদের নিচে লুকিয়ে আছেন। এই ঘটনা আসলে আগেও ঘটেছিল, চরম মুহূর্তে এরকম একটা ঘটনা আগে 2023 সালেও ঘটেছিল যে তিনি সেখানে থেকে বৈঠক করেছেন। এখন নিজের নিরাপত্তার জন্য তিনি সেখানে আশ্রয় নিতে পারেন বলে এই কূটনৈতিক দাবি করছে। এবং এখানে যেটা খবরের প্রতিবেদনে বলা হয়েছে যে গণহত্যাকারী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানের প্রতিশোধমূলক হামলায় নিহত হয়েছে বলে দাবি করছে ইরানের সংবাদ মাধ্যমগুলো। সংবাদ মাধ্যমগুলোর উপরে করাতে মানে সাংবাদিকরা আসলে সঠিক তথ্য প্রচার করতে পারছে না ইসরায়েলের বিষয়ে, কারণ তাদেরকে কঠিন শাস্তির মানে আওতায় আনা হবে, জরিমানা করা হবে, যার জন্য এবং এই জন্য প্রোপাগান্ডাগুলো আরো বেশি ছড়ানো হচ্ছে বা ছড়িয়ে যাচ্ছে। কোনটা আসল খবর যেহেতু ইসরায়েল থেকে পাওয়া যাচ্ছে না, সেহেতু এই খবরগুলো নিয়ে মানুষ আরো বেশি মানে কি বলবো প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এবং এখানে এমনকি নেতানিয়াহু বেঁচে থাকার প্রমাণ দেওয়ার চেষ্টা করছে তেল আবিব, একের পর এক প্রকাশ করছে ভিডিও, যদিও বরাবরই এগুলোকে এআই বলে উড়িয়ে দেওয়া হচ্ছে বা এগুলো তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে যে এগুলো আসলে সত্যিকার না, এআই। তো এর প্রেক্ষাপটে একটি নতুন তথ্য এসেছে যে নেতানিয়াহু যদি বেঁচে থাকে তিনি জেরুজালেমে সুরক্ষিত ভূগর্ভস্থ কোনো স্থানে সম্ভবত আল আকসা মসজিদের নিচে তিনি লুকিয়ে আছেন, মসজিদ প্রাঙ্গণের নিচে লুকিয়ে আছেন। এবং এই অনুমান করছেন ইসরায়েলে নিযুক্ত মিশরের সাবেক রাষ্ট্রদূত আতিফ সালেম। তিনি বলছেন যে ক্রমবর্ধমান জল্পনা অনুযায়ী নেতানিয়াহু যে সেখানেই লুকিয়ে আছে এবং এই মন্তব্যগুলো প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টা গুজবের ব্যাপক বিস্তারের মধ্যে সামনে এসেছে। তার পরিণতি নিয়ে পরস্পর বিরোধী প্রতিবেদনগুলো ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল, কিন্তু জনসম্মুখে উপস্থিত হয়ে তিনি দাবিগুলোকে প্রত্যাখ্যান করার চেষ্টা করছেন, কিন্তু সেই দাবিগুলো টিকছে না, যেহেতু এআই দিয়ে তৈরি করা ওনার যে ইয়েগুলো আছে, যে ছবি এবং ভিডিওগুলো আছে, সেহেতু সেই দাবিও টিকে থাকতে পারছে না। ইসরায়েলের ভিতরে গণমাধ্যমের উপর কঠোর সেন্সরশিপ এবং বিধিনিষেধের কারণে এই অনিশ্চয়তা আরও প্রকট হয়েছে, যা একটি তথ্য শূন্যতায় পরিণত হয়েছে এবং যাচাইবিহীন সংবাদ ছড়িয়ে পড়ার সুযোগ তৈরি করেছে। মিশরীয় সংবাদ মাধ্যমে সাদা এল বালাদ থেকে দেওয়া এক বিবৃতিতে এই কূটনীতিক জানান যে চরম উত্তেজনার সময়ে ইসরায়েলি সরকার সুরক্ষিত বাংকারে সভা করার ইতিহাস আগে থেকে রয়েছে। 2023 সালে নেতানিয়াহু একটি সুরক্ষিত ভূগর্ভস্থ স্থাপনায় মন্ত্রিসভা বৈঠক করেছিলেন, যা বিশেষ নিরাপত্তা সংকটের সময় এই ধরনের স্থাপনার উপর নেতৃত্ব নির্ভরতাকে ফুটিয়ে তোলে, এমনটাই বলা হচ্ছে। এবং সালেম জোর দিয়ে বলেন যে যুদ্ধের সময় গুজব অনেক সময় মনস্তান্ত্রিক অস্ত্র হিসেবে কাজ করে, তবে তথ্য যখন অস্পষ্টতায় আচ্ছন্ন থাকে সাধারণ মানুষ তখনই বেশি গুজব ছড়ায়। তিনি ব্যাখ্যা করেন যে নিরাপত্তাজনিত কারণে নেতাদের জনসম্মুখে আসাটা সীমিত করা হয়েছে, তার মানে এই না যে তিনি নেই, আবার তিনি আছেন কিনা সেটা তো সন্দেহ। তা আমরা অপেক্ষা করি সেই সন্দেহ দূর হওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। দর্শক, নেতানিয়াহুর অনেক আলোচনা সমালোচনার পরে এবার ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে নিয়ে তারা এখন বলছে, ইসরায়েল বলছে যে তিনি আর নেই, এমনটাই প্রকাশ করছে। যদিও ইরান থেকে কোনো কিছু বলা হচ্ছে না এবং বিশ্ব মিডিয়া আসলে অপেক্ষা করছে যে ইরান কি বার্তা দিয়ে থাকে। এখন নেতানিয়াহুর আলোচনাটা ঢাকার জন্য এটা বলা হচ্ছে কিনা, নেতানিয়াহুকে আমরা দেখেছি যে একবার এক এক ভঙ্গিতে আসছে এবং যতভাবেই আসছে না কেন ততভাবেই সমালোচনা হচ্ছে। বাট এরই মধ্যে ইসরায়েল দাবি করছে যে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী দাবি করছে যে আলী লারিজানিকে তারা হত্যা করেছে, এমনটা বলছেন। বাট ইরানের খবর সংবাদ মাধ্যমগুলোতে এখনো আনুষ্ঠানিকভাবে যেহেতু কোনো কিছুই উল্লেখ করা হয়নি,
আলী লারিজানি আসলে যেই ভূমিকা পালন করছে ইরানের এবং সবচেয়ে ক্ষমতার কাঠামো এবং শান্ত এবং বাস্তবমুখী একটা তিনি তার ভূমিকা পালন করছেন এবং মানে জার্মান দার্শনিক ইমানুয়েল কান্টের উপর তিনি বই লিখেছেন এবং পশ্চিমাদের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়েও আলোচনা করেছেন। 1 মার্চ ইরানের সর্বোচ্চ নেতা পর্ষদের 67 বছর বয়সী এই সেক্রেটারির কথার ধরন বদলে যায় এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী কমান্ড মোহাম্মদ ফাতপুর নিহত হওয়ার পর মাত্র 24 ঘন্টার মধ্যেই রাষ্ট্রীয় টেলিভিশনে উপস্থিত হয়ে লারিজানি জ্বালাময়ী বক্তৃতা দিয়েছিল। তখন থেকেই আসলে টার্গেটে পরিণত হয়েছিল এই লারিজানি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের। এখন সেটা এবং আমরা ইতিমধ্যেই দেখেছি লারিজানি তার এক্স অ্যাকাউন্টে একটা হাতে লেখা একটা চিঠি প্রকাশ করতে, সেখানে বাট চিঠিটি আসলে কখনকার, চিঠিটি আগের না এখনকার, সে বিষয়েও কোনো কিছু জানা যায়নি, যার জন্য এখন একটা ধোঁয়াশা তৈরি হয়ে গেছে। এবং আলী রাজির পাশাপাশি আরেকজন নেতাকেও তারা হত্যা করেছে বলে তারা দাবি করছে, সেই ব্যাপারেও এখনো কিছু জানা যায়নি। সো আমরা আসলে অপেক্ষায় আছি সে আলী রাজি সত্যি মারা গেছে কিনা, বা নেতানিয়াহুর কথা যেটা বলা হচ্ছে সেখানেও একটা ধোঁয়াশা আছে, সেটাও কতটা সত্যি সেটাও আমরা জানার অপেক্ষায় আছে। এবং সাথে সাথে বার্জিস ফোর্সের প্রধান মানে সোলাইমানকেও নিহত করেছে এমন দাবিও ইসরায়েল করছে। সো দুজনেই খুবই ক্ষমতাশীল ব্যক্তি এবং এই দুজনের যদি সত্যিকারে আল্লাহ না করে কোনো কিছু হয় তাহলে হিসাব নিকাশ বদলে যাবে, এমনটা ইসরায়েল দাবি করছে। আসলে হিসাব নিকাশ বদলে যাবে কিনা সেই ব্যাপারে সন্দেহ আছে, কারণ আমরা জানি যে তারা ধাপে ধাপে নেতৃত্ব তৈরি করে রেখেছে। সো একজন নেতা চলে গেলে আরেকজন নেতা সেই শূন্যস্থান পূরণ করবে, সেভাবেই তারা বহুদিন ধরে প্রস্তুতি নিয়ে রেখেছে। তো আমার মনে হয় না যে ইরানের খুব বেশি ক্ষতি হবে, সাময়িকভাবে 2-1 দিনের মধ্যে হয়তো তারা কাটিয়ে উঠবে। তবে দুটো ঘটনাই সোলেমানি এবং বার্জিস ফোর্সের প্রধান সোলেমানি এবং লারিজানির ঘটনাটা সত্য কিনা সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। প্রিয় দর্শক, ঈদ আছে, আমরা ঈদটা যাতে ভালোভাবে করতে পারি এই জন্যে আমাদেরকে স্যার এই ব্যবস্থাটা করে দিয়েছি। আর দ্বিতীয় কথা হলো আমরা তাদের প্রতি অনেক খুব খুশি এবং আমাদের কাজ যাতে আমরা ভালোভাবে করতে পারি এই জন্য আমরা আরো বেশি বেশি কাজ করবো। আরেকটা কথা না বলে চলে না, যে বর্তমান আমাদের বেতনটা মাত্র 291 টাকা দৈনিক হাজিরা, যাতে আমাদের স্যার একটু খেয়াল রাখে আমাদের উপর, যাতে বেতনটা সুসময় সুভাবে দিতে পারে আর কিছু বেতন যাতে বৃদ্ধি করতে পারে। আর যে কয়টা কাগজ দিচ্ছে এখন পর্যন্ত আমরা এই কাগজের কোনো ফলাফল পাই নাই।